আসসালামু আলাইকুম। আমরা ইন্টারমিডিয়েট পদার্থবিজ্ঞানের বিভিন্ন অধ্যায়ের বেসিক আলোচনা সহ উদ্দীপক সমাধানের বিভিন্ন কৌশল নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমরা আলোচনা করব তাপগতিবিদ্যা অধ্যায়ের শুরু থেকে মোটামুটি শেষ পর্যন্ত। তো শুরুতেই আমরা আলোচনা করব তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র ও দ্বিতীয় সূত্র আবিষ্কারের পর তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র আবিষ্কৃত হয়েছে। এই জন্য মূলত তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটি প্রথম ও দ্বিতীয় সূত্রের পর আবিষ্কৃত হওয়ার কারণে সেটির নাম তৃতীয় সূত্র বা চতুর্থ সূত্র না দিয়ে শূন্যতম সূত্র রাখা হয়েছে, কারণ অন্য সূত্রগুলোর তুলনায় এই সূত্রটি গুরুত্বপূর্ণ অনেক বেশি। তো এই সূত্রে বলা আছে, দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে তবে প্রথমোক্ত বস্তু দুটি পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। তার মানে আমরা যদি একটু চিত্র দিকে খেয়াল করি, এ একটা বস্তু, এটা বি একটা বস্তু, এটা প্রথম বস্তু, এটা দ্বিতীয় বস্তু, এবং তৃতীয় বস্তু সি অন্য একটা বস্তু, তৃতীয় বস্তু। সূত্র অনুযায়ী বলা আছে যে প্রথম বস্তু যদি তৃতীয় বস্তুর সাথে সাম্যাবস্থায় থাকে, তাপীয় সাম্যাবস্থা, অর্থাৎ এটা এবং এটা যদি তাপ সমান হয়, এবং দ্বিতীয় বস্তু ও তৃতীয় বস্তু যদি তাপীয় সাম্যাবস্থায় থাকে, অর্থাৎ এটা এবং এটার যদি তাপমাত্রা সমান হয়, তাহলে প্রথম উক্ত বস্তু দুটিও তাপীয় সমতায় থাকবে, অর্থাৎ এ এবং বি এই দুটিও তাপীয় সমতায় থাকবে। এই সূত্র অনুসারে এ এবং সি অর্থাৎ প্রথম দুটি বস্তু আমরা চিন্তা করব, প্রথম দুটি বস্তুর মধ্যে প্রথম বস্তু তৃতীয় একটি বস্তুর সাথে তাপীয় সমতায় যদি থাকে এবং দ্বিতীয় বস্তু তৃতীয় বস্তুর সাথে যদি তাপীয় সমতায় থাকে, তাহলে প্রথম ও দ্বিতীয় বস্তু দুটিও তাপীয় সমতায় থাকবে। এটি হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের মূল কথা। এই সূত্রটি বিজ্ঞানী ফাউলার আবিষ্কৃত করেন এবং এই সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়েছে। এরপর আমরা দেখব সিস্টেম কত প্রকার ও কি কি, এই বিষয়টি জানব। সিস্টেম মূলত তিন প্রকার। সিস্টেম হচ্ছে তিন প্রকার। তার আগে আমাদের জানতে হবে যে সিস্টেম কি। সিস্টেম হচ্ছে পদার্থবিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে স্থান কল্পনা করা হয় তাকে সিস্টেম বলা হয়। একটি সিস্টেমের মধ্যে বিভিন্ন গ্যাস বা অন্য কোনো কিছু পদার্থ থাকতে পারে, যেগুলো আমরা পরীক্ষা নিরীক্ষার জন্য ব্যবহার করব, এবং তার চারপাশে যে কোনো বস্তু হচ্ছে তার পরিবেশ। এখন সিস্টেম যেহেতু তিন প্রকার মধ্যে প্রথম একটি হচ্ছে আমাদের খোলা সিস্টেম, অর্থাৎ খোলা সিস্টেমের মধ্যে ভর এবং শক্তি দুটি বিনিময় করতে পারে। অর্থাৎ যে সিস্টেমে ভর এবং শক্তি বিনিময় হয়, অর্থাৎ ভর এবং শক্তি আসা যাওয়া করতে পারে, সেটি হচ্ছে খোলা সিস্টেম। এখানে ভর এবং শক্তি যদি গ্যাসের ক্ষেত্রে চিন্তা করি তাহলে তাপ শক্তি বা বিভব শক্তি এরকম কিছু হতে পারে। আর এক্ষেত্রে বদ্ধ সিস্টেম যদি চিন্তা করি, শুধু শক্তি স্থানান্তরিত হবে কিন্তু ভর স্থানান্তরিত হবে না। শক্তি স্থানান্তরিত হবে, ভর স্থানান্তরিত হবে না। এবং আরেকটি সিস্টেম হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেমের মধ্যে ভর এবং শক্তি কোনোটাই স্থানান্তরিত হবে না, অর্থাৎ ভর এবং শক্তি এর মধ্যে কোনোটি স্থানান্তরিত না হলে সেটি হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। যদি উদাহরণ দেওয়া যায় খোলা সিস্টেমের, আমরা যদি কোনো পাত্রের মধ্যে পানি গরম করি তাহলে সেটি হচ্ছে খোলা সিস্টেম। এবং বদ্ধ সিস্টেম যদি চিন্তা করি তাহলে সেটি হচ্ছে কন্টেনারের মধ্যে যদি আমরা পানি বা অন্য কিছু গরম করি তাহলে সেখান থেকে শুধুমাত্র তাপ শক্তি নির্গত হতে পারবে, কিন্তু ভর নির্গত হতে পারবে না, কারণ এখানে যেহেতু সেটা বদ্ধ আছে, এখান থেকে ভর বা বাষ্প অন্য কোনো কিছু যেতে পারবে না, শুধু তাপ যেতে পারবে। বিচ্ছিন্ন সিস্টেম যদি আমরা দেখি, এখানে ভর এবং শক্তি, তাপ অথবা পদার্থের অন্য কোনো অংশ কিছুই এখান থেকে নির্গত হতে পারবে না। যেমন উদাহরণ হিসেবে আমরা থার্মোফ্লাস্ক বলতে পারি। অভ্যন্তরীণ শক্তি মানে মূলত আমরা বুঝব যে পদার্থের বিভব শক্তি ও গতিশক্তি। বিভব শক্তি আর গতিশক্তির সমষ্টি মূলত অভ্যন্তরীণ শক্তি, গতিশক্তির সমষ্টি।
এখন বিভব শক্তি কঠিন পদার্থের ক্ষেত্রে হতে পারে, কারণ কঠিনের ক্ষেত্রে আমরা দেখি যে কঠিন পদার্থের অণুগুলো খুবই কাছাকাছি থাকে, সেক্ষেত্রে তাদের মধ্যে যে আকর্ষণ থাকে, আকর্ষণের জন্য মূলত বিভব শক্তি সৃষ্টি হয়। আর গতির শক্তি সৃষ্টি হবে গ্যাসীয় পদার্থ বা তরল পদার্থের বেলায়, কারণ গ্যাসীয় এবং তরল পদার্থের অণুগুলো যেহেতু গতিশীল, এর জন্য তাদের মধ্যে গতিশক্তি থাকবে। এই গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টি মূলত অভ্যন্তরীণ শক্তি, আর অভ্যন্তরীণ শক্তিটি মূলত সৃষ্টি হয় পদার্থের, যেহেতু জানি ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে গঠিত, এই কণাগুলো সব সময় যেহেতু কম্পনশীল এবং কণাগুলো আবর্তন করতেছে, এবং এই পরমাণুর চারদিকে যেহেতু ইলেকট্রন ঘুরতেছে, এই ইলেকট্রন ঘোরার কারণে মূলত এই বিভব শক্তি ও গতিশক্তি সৃষ্টি হয়ে থাকে, অর্থাৎ এক কথায় অভ্যন্তরীণ শক্তি সৃষ্টি হয়ে থাকে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা একটা সিলিন্ডার চিন্তা করি। সিলিন্ডারের মধ্যে গ্যাস আছে, এখানে যদি আমরা তাপ দিই, এখানে তাপ দেওয়ার ফলে যদি আমরা ডিকিউ পরিমাণ তাপ দিই, তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মধ্যে আমরা লিখতে পারবো ডিকিউ সমান ডিইউ প্লাস ডেল্টা ডব্লিউ, অর্থাৎ ক্ষুদ্র অর্থে এখানে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ বলা যায়, কিন্তু এক্ষেত্রে বৃহৎ অর্থে আমরা ডেল্টা কিউ সমান ডেল্টা ইউ ডেল্টা ডব্লিউ বলবো। যেহেতু তাপ শক্তি এখানে দেওয়া হচ্ছে, যদি তাপ শক্তি দেওয়া হয় তাহলে আমাদেরকে এটাকে প্লাস ধরতে হবে, আর যদি এখান থেকে তাপ শক্তি নির্গত হইতো তাহলে আমাদের ডেল কিউ নির্গত হলে আমরা মাইনাস ধরতাম। এখন এক্ষেত্রে ডেল কিউ প্লাস, এবং তাপমাত্রা যদি বাড়ে তাহলে আমরা জানি পদার্থের অণুগুলো গতিশক্তি বাড়বে এবং তার অভ্যন্তরীণ শক্তিও বেড়ে যাবে, অর্থাৎ ডেল কিউ যদি আমাদের প্লাস হয়ে থাকে, ডেল কিউ যদি প্লাস হয় তাহলে আমাদের ডেল ইউ এটিও প্লাস হবে। আবার ডেল কিউ যদি আমাদের এই মাইনাস হয়ে থাকে, ডেল কিউ যদি মাইনাস হয়ে থাকে তাহলে আমাদের ডেল ইউ এটিও মাইনাস হবে। এখন আমাদের একটি বিষয় খুব ভালো করে জানা দরকার, যে বাইরে থেকে যদি আমাদের কোনো সিস্টেমের উপর যদি তাপ দেওয়া হয় তাহলে আমাদের বুঝতে হবে যে সিস্টেমের উপর কাজ করা হয়েছে। বাইরে থেকে তাপ দিলে সিস্টেমের উপর কাজ করা হয়েছে, এবং সেক্ষেত্রে ডেল ডব্লিউ হবে আমাদের মাইনাস। এক্ষেত্রে যেহেতু বাইরে থেকে তাপ দেওয়া হয়েছে, বাইরে থেকে যদি আমরা তাপ দেই তাহলে কাজ হবে ঋণাত্মক, অর্থাৎ আমরা লিখতে পারি যে সিস্টেমের উপর কাজ করা হয়েছে। আবার যদি আমরা বাইরে থেকে তাপ না দিই, অর্থাৎ এখান থেকে যখন তাপ নির্গত হবে, অর্থাৎ সিস্টেমটি ধীরে ধীরে তাপমাত্রা হ্রাস করবে, তখন ডেল কিউ হবে ধনাত্মক, এই ডেল ডব্লিউ হবে ধনাত্মক, অর্থাৎ সিস্টেম দ্বারা কাজ হয়েছে। সিস্টেমের উপর না, সিস্টেম দ্বারা কাজ সম্পাদিত হয়েছে। এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা কার্নোর চক্রের মধ্যে এই জিনিসগুলো আমাদের লাগবে। মোট কথা এখানে হচ্ছে, যদি তাপমাত্রা দেওয়া হয় তাহলে ডেল কিউ প্লাস এবং ডেল ইউ হচ্ছে প্লাস, আর তাপমাত্রা যদি হ্রাস পায় তাহলে ডেল কিউ মাইনাস এবং অভ্যন্তরীণ শক্তিও মাইনাস। আর সিস্টেমের উপর যদি আমরা তাপ দিই তাহলে সিস্টেমের উপর কাজ করা হয়েছে এবং সেক্ষেত্রে সেটা মাইনাস হবে। আর সিস্টেম যদি তাপ ছেড়ে দেয়, অর্থাৎ সিস্টেম নিজেই যদি তাপ ছেড়ে দেয়, তাহলে আমরা বলবো কাজ হচ্ছে ধনাত্মক, অর্থাৎ এই ক্ষেত্রে তাকে বলা হয় সিস্টেম দ্বারা কাজ সম্পাদিত হয়েছে। এখন আমরা দেখব তাপ ইঞ্জিনের দক্ষতার রাশিমালা। যে যন্ত্র তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তাকে তাপ ইঞ্জিন বলে। আমরা একটা চিত্র খেয়াল করি, এটা হচ্ছে হিট সোর্স, অর্থাৎ তাপ উৎস। এখান থেকে এটাকে আমরা বলতে পারি ইঞ্জিন, এবং এটাকে বলতে পারি হিট সিঙ্ক, এদিকে আমরা বলতে পারি ওয়ার্ক। উৎসের তাপমাত্রা হচ্ছে T1, এবং এখান থেকে আমাদের তাপ গ্রহণ করছে Q1, এবং হিট সিঙ্ক অর্থাৎ তাপাধার, এই তাপাধারের তাপমাত্রা হচ্ছে T2, এখানে তাপ বর্জন করছে Q2, এবং ওয়ার্ক হচ্ছে W। এক্ষেত্রে আমরা বলতে পারি যে তাপ উৎস থেকে Q1 তাপ গ্রহণ করেছে,
তাহলে এই Q1 তাপটি দুটি ভাগে বিভক্ত হয়েছে, একটি W ওয়ার্ক আর একটা হচ্ছে Q2। তাহলে Q1 সমান লিখতে পারি আমরা Q2 প্লাস W। এক্ষেত্রে Q1 মাইনাস Q2 সমান লেখা যায় W, সুতরাং W সমান Q1 মাইনাস Q2 এটা লেখা যায়। এখন আমরা দক্ষতার সূত্র থেকে সংজ্ঞা থেকে যেটা জানি যে এটা সমান ইঞ্জিন দ্বারা কাজে রূপান্তরিত শক্তি মোট শোষিত শক্তি। ইঞ্জিন দ্বারা কাজে রূপান্তরিত শক্তি আমরা দেখলাম W, আর মোট শোষিত শক্তি হচ্ছে Q1। চিত্রের দিকে যদি দেখি আমরা মোট শোষিত শক্তি Q1 এবং ইঞ্জিন দ্বারা কৃত কাজ হচ্ছে আমাদের Q1 মাইনাস Q2। তাহলে এটা W যদি হয়ে থাকে তাহলে W Q1 Q2, এখান থেকে আমরা মান বসাতে পারি Q1 মাইনাস Q2 বাই Q1। এটাকে যদি আরেকটু সরল করি তাহলে আমরা পাবো 1 মাইনাস Q2 বাই Q1। এটাকে 1 নং সমীকরণ দেই। এখন আমরা কার্নোট চক্র থেকে পাই, কার্নো ইঞ্জিনের যে সূত্র সেখান থেকে পাই Q1 সমানুপাতিক T1, অর্থাৎ তাপ উৎসের তাপমাত্রা বেশি হলে শোষিত তাপও বেশি হবে, এবং বা অথবা Q2 সমানুপাতিক T2। তাপাধারের তাপমাত্রা এবং বর্ধিত তাপ এই দুটি সমানুপাতিক। এখান থেকে আমরা লিখতে পারি Q1 বাই T1 সমান Q2 বাই T2। এখান থেকে লিখতে পারি T2 বাই T1 সমান Q2 বাই Q1। 1 নংয়ে Q2 বাই Q1 এর মান বসিয়ে পাই। 1 নং হতে পাই এটা সমান 1 মাইনাস Q2 বাই Q1 এর মান হচ্ছে T2 বাই T1। যেহেতু কর্মদক্ষতাকে শতকরা প্রকাশ করা হয় তাহলে আমরা লিখতে পারি T1 মাইনাস T2 ডিভাইড বাই T1 ইন্টু 100। এটি হচ্ছে তাপ ইঞ্জিনের রাশিমালা। এই সমীকরণ থেকে দেখতে পাওয়া যায় যে তাপ ইঞ্জিনের দক্ষতা কার্যনির্বাহক বস্তুর উপর নির্ভর করে না। এখানে কোনো কার্যনির্বাহক বস্তু বা কোনো গ্যাস, অন্য কোনো পদার্থের নাম নেই। শুধুমাত্র ইঞ্জিনের কর্মদক্ষতা নির্ভর করে তাপ উৎস এবং তাপাধারের তাপমাত্রার উপর। এজন্য যেহেতু T1 গ্রেটার দেন T1 মাইনাস T2, কাজেই ইঞ্জিনের কর্মদক্ষতা কখনোই 100% হতে পারে না। যদি Q2 0 হতো তাহলে সমস্ত তাপ অর্থাৎ Q1 সমান W হতো। যদি বর্ধিত তাপ Q2 শূন্য হতো তাহলে সমস্ত Q1 শোষিত Q1 তাপটি আমাদের কাজে রূপান্তরিত হতো। সেক্ষেত্রে আমাদের কর্মদক্ষতার মান 100 হওয়া সম্ভব ছিল, কিন্তু এরকম কোনো সময় সম্ভব নয়, কারণ কিছু না কিছু তাপের ক্ষয় হয়। তাহলে কখনোই ইঞ্জিনের কর্মদক্ষতা 100% হতে পারে না। হতে পারে 20%, 25% বা 50%। তবে এটা বাস্তবে কখন হতে পারে না। যদি আমরা অবাস্তব চিন্তা করি তাহলে কর্মদক্ষতা 100% করা সম্ভব। যেমন একটু উদাহরণ হিসেবে বলা যায় যে কর্মদক্ষতার সূত্র যেহেতু এরকম T1 T2 বা T1 ইন্টু 100%, আমরা যদি মনে করি যে তাপ উৎসের তাপমাত্রা 5800 কেলভিন এবং তাপাধারের তাপমাত্রা 3.4 কেলভিন। যদিও তাপাধারের তাপমাত্রা 3.4 কেলভিন হওয়া সম্ভব না। 3.4 কেলভিন মানে -269.6 ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে এটা পরম শূন্য তাপমাত্রার কাছাকাছি, এই জন্য এটা সম্ভব না, এবং এটাও সম্ভব না। এটা হচ্ছে সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা। সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা ওখানে আমাদের যাওয়া সম্ভব নয়। যদি উচ্চের তাপমাত্রা প্রায় সূর্যের পৃষ্ঠের সমান হয় এবং এটা পরম শূন্য তাপমাত্রার কাছাকাছি হয় তাহলে এটার মানে 100% হবে। এক্ষেত্রে আমরা লিখতে পারি T2 T1 100%, 1 মাইনাস T2 মান হচ্ছে 3.4, T1 মান 5800 ইন্টু 100%। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করার পর 1 থেকে বাদ দিলে আসবে 9.99%, প্রায় 100%। সুতরাং যেহেতু কখনো T1 T2 মান
এই মানগুলো হওয়া সম্ভব নয়। সুতরাং তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা কখনো 100% হওয়া সম্ভব নয়। এখন আমরা দেখব কার্নোট চক্র বোঝার জন্য যে জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া ও রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আমরা এখন দেখব সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া যে প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না, তাপমাত্রা স্থির থাকবে। তাপমাত্রা স্থির থাকবে, এটা আমি বোঝার জন্য শর্টকাট করে লিখতেছি যে যে প্রক্রিয়া সিস্টেমের তাপমাত্রা স্থির থাকবে কিন্তু তাপের আদান প্রদান ঘটবে। তাপের আদান প্রদান ঘটবে, এটা মনে রাখতে হবে। আমাদের কাছে মনে হচ্ছে যে তাপমাত্রা স্থির থাকবে কিন্তু তাপের আদান প্রদান ঘটবে, এটি কিভাবে সম্ভব? আসলে তাপমাত্রা স্থির থাকা মানে হচ্ছে যদি কোনো কারণে তাপমাত্রা বেড়ে যায় তাহলে তাপ সেখান থেকে বর্ধিত হয়ে সে আগের তাপমাত্রা ফিরে আসবে। আবার কোনো কারণে যদি তাপমাত্রা কমে যায় তাহলে পরিবেশ থেকে সে তাপ গ্রহণ করবে, সে আগের তাপমাত্রা যাবে, এই জন্য সে তাপমাত্রা স্থির রাখবে। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় তাপ আসতেও পারবে, তাপ ভিতরে প্রবেশ করতে পারবে, আবার বাইরেও আসতে পারবে। ভিতরে প্রবেশ করবে, বাইরে হবে, কিন্তু তার পূর্বের তাপমাত্রা সে স্থির রাখবে। বেড়ে গেলে কমে যাবে, আর তাপমাত্রা কমে গেলে বাহির থেকে তাপমাত্রা সে নিয়ে সেটা পূরণ করবে। অর্থাৎ তাপমাত্রা স্থির থাকবে কিন্তু তাপের আদান প্রদান ঘটবে, এটি হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা আমাদের এটা অনেক গুরুত্বপূর্ণ কার্নোট চক্র বোঝার জন্য। দুটি প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে তাপমাত্রা স্থির থাকবে না কিন্তু তাপের আদান প্রদান ঘটবে না। তাপমাত্রা স্থির থাকবে না, অর্থাৎ তাপমাত্রা বেড়ে যাবে অথবা কমে যাবে কিন্তু তাপের আদান প্রদান ঘটবে না। তো এটা আবার কেমনে সম্ভব? এটা হচ্ছে যদি কোনো সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে না, অর্থাৎ তাপমাত্রা যদি কমে যায় তাহলে তাপের আদান প্রদান যেহেতু ঘটবে না, তাপমাত্রা তাহলে কমলো কিভাবে? এক্ষেত্রে সে গ্যাসটি যদি প্রসারিত হয়, একটি গ্যাস আমরা মনে করি যে একটি গ্যাস এরকম আছে, এই গ্যাসটির তাপমাত্রা আছে টি, গ্যাসটি যদি প্রসারিত হয়, অর্থাৎ গ্যাসটি যদি এরকমভাবে এটা পাত্র যদি হয়, গ্যাসটি যদি প্রসারিত হয়, গ্যাসটি প্রসারিত হলে তার তাপমাত্রা বাইরে যেতে পারবে না কিন্তু প্রসারিত হয়ে সে তাপমাত্রা কমাতে পারবে। অর্থাৎ গ্যাস যখন প্রসারিত হয় তখন তার তাপমাত্রা কমে যায়। গ্যাস প্রসারিত তাপমাত্রা কমে যায়, এই জন্য তাপমাত্রা স্থির থাকবে না। আবার গ্যাস যখন সংকুচিত হবে তখন তাপমাত্রা বেড়ে যাবে। তাহলে তাপের আদান প্রদান, বাইরে থেকে কোনো আদান প্রদান হচ্ছে না, বাহির থেকে কোনো তাপ আসতেছে না, বাইরে থেকে কোনো তাপ যাইতেছে না, শুধু গ্যাসের ভিতরেই প্রসারণ হলে তাপমাত্রা হ্রাস পাবে। আর যদি প্রসারণ যদি না হয়, যদি সংকুচন হয় তাহলে তাপমাত্রা বৃদ্ধি পাবে। অর্থাৎ এক্ষেত্রে তাপমাত্রার স্থির থাকে না কিন্তু তাপের আদান প্রদানও ঘটবে না। এক্ষেত্রে এটি হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখন আমরা দেখব কার্নোট চক্র। কার্নোট চক্রের অনেক উদ্দীপক আসে, প্রায় 90% উদ্দীপক কার্নোট চক্র থেকে এসে থাকে। কার্নোট চক্র আমরা শুরুতে একটি চিত্র অঙ্কন করে ফেলি। এখানে উপর দিকে পি প্রেসার, এদিকে নিলাম আয়তন, নেওয়ার পর এই বিন্দুর নাম দিলাম আমরা এ, এই বিন্দুর নাম বি, এই বিন্দুর নাম সি, এটা হচ্ছে ডি। এখন আমরা সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে জানি যে লেখাটা হচ্ছে এরকম কম ঢালো, এবং রুদ্ধতাপীয় লেখার ক্ষেত্রে জানি বেশি ঢালো, এরকম আমরা জানি। এটার একটা ছোট্ট একটা প্রমাণ আছে, যাই হোক আমি সেদিকে যাব না। এখন শুরুতে যেহেতু এটা সমষ্ণ প্রক্রিয়া ধরলাম একটা সিলিন্ডারের মধ্যে কিছু গ্যাস আছে, তার চাপ হচ্ছে P1 এবং আয়তন B1 এবং তাপমাত্রা T1। অর্থাৎ এই সিলিন্ডারটি একটি একটি তাপ উৎসের উপর অবস্থিত। যেহেতু সিলিন্ডারটি তাপ উৎসের উপর অবস্থিত, যে তাপ উৎসের তাপমাত্রা T1, তাহলে তার গ্যাসের তাপমাত্রা হচ্ছে T1। এখন সমষ্ণ প্রক্রিয়ার তাপমাত্রা স্থির থাকে, এই জন্য তাপমাত্রা এটা হচ্ছে T1, এটা স্থির থাকবে, এটা বাড়বে না। এই জন্য ভি বিন্দুতে আমরা বলতে পারি যেহেতু গ্রাফটা এদিকে আসছে, এক্ষেত্রে তার চাপ নিচের দিকে চলে আসছে, চাপ কমে গেছে, চাপ P2 এবং আয়তন বেড়ে গেছে, আয়তন V2,
এবং তাপমাত্রা কিন্তু T1ই, অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে, তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না। এই জন্য এটা হচ্ছে সমষ্ণ লেখ। তাহলে আমি এটার জন্য একটু নিচের দিকে লিখে নিতে পারি যে এবি অংশে সমষ্ণ প্রসারণের জন্য কৃত কাজ, সমষ্ণ প্রসারণের জন্য কৃত কাজ W1 সমান nRT1 ln B2/B1। এটা সমষ্ণ প্রসারণের জন্য কৃত কাজ। আমার অন্য আরেকটি ভিডিওতে এটা আমি দেখাবো যে সমষ্ণ প্রসারণের জন্য কৃত কাজ এটা কীভাবে আসছে। ছোট্ট একটা প্রমাণ nRT1 ln B2/B1, অর্থাৎ এখানে আদর্শ গ্যাসের ক্ষেত্রে nRT1 যদি আমরা চিন্তা করি এবং ln B2/B1 শেষ আয়তন ডিভাইড বাই আদি আয়তন। পরবর্তীতে আমরা দেখব বিসি অংশে। চিত্রের দিকে দেখি যে বিসি অংশে আবার আয়তন বেড়ে গেছে, অর্থাৎ গ্রাফটা ডান দিকে আসতেছে এবং গ্রাফটা দেখতে একটু কি খাড়া। যেহেতু একটু খাড়া তাহলে এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। যেহেতু প্রসারণ বলতে সেই জন্য কারণ এটা আসলেও ধীরে ধীরে কি আয়তন বেড়ে গেছে, অর্থাৎ এই আয়তনটা ধীরে ধীরে ডান দিকে আসতেছে। এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। কারণ রুদ্ধতাপীয় লেখাটা যেহেতু ঢালো তাহলে আমরা লেখাটা আমাদের বেশি পরিমাণ খাড়া। তো এটি হচ্ছে সমষ্ণ প্রসারণ, পরিবর্তিত হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রসারণ। এক্ষেত্রে তার গ্যাসের চাপ পরিবর্তন হবে, যেহেতু প্রসারণ হয়েছে চাপ কমে যাবে, চাপ P3 এবং আয়তন B3, আর তাপমাত্রা হচ্ছে T2, অর্থাৎ তাপমাত্রা এখানে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তাপমাত্রা আগে ছিল T1, এখন তাপমাত্রা T2। কারণ আমরা জানি এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাপমাত্রা স্থির থাকে না, অর্থাৎ তাপমাত্রা পরিবর্তন হয়ে যায়। রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাপমাত্রার পরিবর্তন হয়ে যায়, তাপমাত্রা পরিবর্তন হয়ে এখানে কমে গিয়ে হয়েছে আমাদের এক্ষেত্রে T2, অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়া গ্যাস যখন প্রসারিত হয় তখন গ্যাস প্রসারিত হওয়ার জন্য বাইরে থেকে কোনো তাপ নেয় না, সে নিজেই প্রসারিত হয়, যেহেতু এই জন্য তার গ্যাসের তাপমাত্রা কমে যায়। এটা আমাদের মনে রাখতে হবে, তাপমাত্রা কমে গিয়ে T2 হয়েছে। এই জন্য আমরা লিখতে পারি বিসি অংশে রুদ্ধতাপীয় প্রসারণ হয়েছে। প্রসারণের জন্য কৃত কাজ W2 সমান, যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাহলে সূত্রটা একটু পরিবর্তন হবে। সূত্রটা হচ্ছে গামা মাইনাস 1 nRT1 মাইনাস T2। এটি হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণের জন্য কৃত কাজ। পরবর্তীতে আমরা সিডি অংশের দিকে যদি খেয়াল করি, এক্ষেত্রে এটা তাপমাত্রা হচ্ছে আমাদের T2। এই গ্রাফটি এদিকে আসতেছে, যেহেতু এটা কম ঢালো এজন্য এটি হচ্ছে সমষ্ণ সংকোচন। কেন? কারণ ধীরে ধীরে আয়তন কমে যাচ্ছে। আয়তন তো এদিক বরাবর, যেহেতু আমাদের আয়তন ধীরে ধীরে এদিকে আসতেছে, অর্থাৎ আয়তনটা কমে যাচ্ছে। এটা হচ্ছে সমষ্ণ সংকোচন। এটি সমষ্ণ প্রসারণ, এটি রুদ্ধতাপীয় প্রসারণ। এটি সমষ্ণ সংকোচন, এটি রুদ্ধতাপীয় সংকোচন, অর্থাৎ প্রসারণ দুটি একসাথে এবং সংকোচন দুটি একসাথে। এক্ষেত্রে আমরা যদি এটা ডি বিন্দু হয়, এটা রুদ্ধতাপীয় সমষ্ণ সংকোচন, যেহেতু সমষ্ণ সংকোচন হয়েছে সিডি অংশে, এক্ষেত্রে এটার চাপ পরিবর্তন হয়েছে P4, আয়তন হচ্ছে B4 এবং তাপমাত্রা ছিল T2। কারণ সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না। এখানে T2 থাকলে এই পুরো গ্রাফব্যাপী তাপমাত্রা থাকবে আমাদের T2, এবং তাপমাত্রা হয়েছে T2। তাহলে আমরা এই সিডি অংশের জন্য বলতে পারি সিডি অংশে সমষ্ণ সংকোচনের জন্য কৃত কাজ W3। সিডি অংশ সমষ্ণ সংকোচনের জন্য কৃত কাজ W3 হবে। যেহেতু সমষ্ণ সংকোচন তাহলে সূত্র nRT2 ln B4/B3। এটা আমরা জানি যে সমষ্ণ সংকোচনের জন্য এরকম সূত্র হয়। তারপর আমরা যদি গ্রাফের দিকে আরেকটু খেয়াল করি উপরের দিকে, আবার এটি হচ্ছে আমাদের, যেহেতু গ্রাফটা আমাদের খাড়া, এটি হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন, অর্থাৎ আয়তন আরও কমে গেছে। আয়তন কমতে কমতে আদি আয়তন ফিরে আসছে এবং চাপ বাড়তে বাড়তে আদি চাপে ফিরে আসছে এবং তাপমাত্রা বেড়ে গেছে। যেহেতু আরও সংকোচন, আমরা জানি যে রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে কোনো গ্যাসের
তাপমাত্রা বেড়ে যায়, অর্থাৎ সংকোচন করলে কোনো কিছুকে চাপ দিলে সংকোচন করলে তাপমাত্রা বেড়ে যায়, যেমন তাপমাত্রা T2 থেকে তাপমাত্রা বেড়ে আবার T1 হয়েছে। এই জন্য আমরা বলতে পারি যে এটি হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে গ্রাফের ডিএ অংশের জন্য রুদ্ধতাপীয় সংকোচন হয়েছে। রুদ্ধতাপীয় সংকোচনের জন্য কৃত কাজ W4 সমান, যেহেতু এটি রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্র ফেলতে হবে 1nr T2 minus T1। এটা হবে আমাদের T2 minus T1। দেখা যাচ্ছে যে W2 plus W4 equal 0 হবে, কারণ W2 তে ছিল T1 minus T2, বাকি সব ঠিক, এবং W4 এ ছিল T2 minus T1, অর্থাৎ এখানে T2 minus T1, এখানে T1 minus T2। এই জন্য যেহেতু আগে পরে আছে, এই দুইটাকে যদি আমরা যোগ দিই তাহলে এই মাইনাস প্লাসের কারণে এটা 0 হয়ে যাবে, এটা আর এটা যেহেতু কমন আছে বাকিটুকু 0 হয়ে যাবে, তাহলে এই দুইটির যোগফল 0 হবে। তাহলে আমাদের শুধু রইল W1 আর হচ্ছে W3। এই দুইটির কিন্তু কাজই হচ্ছে আমাদের এই কার্নো চক্রের মোট কাজ। এখন আমরা বিসি রেখা থেকে পাই, আমরা যদি বিসি রেখার দিকে একটু খেয়াল করি তাহলে এই ক্ষেত্রে আমরা জানি যে টিবি গামা মাইনাস 1 সমান কনস্ট্যান্ট। এটা একটা সূত্র, তাপমাত্রা এবং আয়তনের মধ্যে একটা সম্পর্ক। এখান থেকে আমরা লিখতে পারি যে বিসি রেখা যদি আমরা খেয়াল করি বি এবং সি, এখান থেকে আমরা লিখতে পারি T1 B2 গামা মাইনাস 1 সমান T2 B3 গামা মাইনাস 1, এরকম আমরা লিখতে পারি। আবার ডিএ রেখা থেকে ডি এবং এ, ডিএ রেখা থেকে আমরা লিখতে পারি ডিএ রেখা হতে পাই আমরা ঠিক একইভাবে লিখতে পারি T2 B4 গামা মাইনাস 1 সমান T1 B1 গামা মাইনাস 1। এটাকে যদি আমরা একটু চেঞ্জ করে লিখি, B1 গামা মাইনাস 1 সমান T2 B4 গামা মাইনাস 1। এটা 2 নং সমীকরণ 1/2। সেক্ষেত্রে হবে আমাদের T1 B2 গামা মাইনাস 1 ডিভাইড বাই T1 B1 গামা মাইনাস 1 ইকুয়াল T2 গামা মাইনাস 1। T1 T1 শেষ, T2 T2 শেষ। এক্ষেত্রে আমরা লিখতে পারি B2 বাই B1 পাওয়ার হচ্ছে গামা মাইনাস 1, এক্ষেত্রে লিখতে পারি B3 বাই B4 গামা মাইনাস 1। এখন পাওয়ারে যদি আমাদের ক্যান্সেল হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি B2 বাই B1 সমান B3 বাই B4। এটাকে উল্টে আমরা লিখতে পারি B1 বাই B2 সমান B4 বাই B3। এখান থেকে আমরা লিখতে পারি B4 বাই B3 ইকুয়াল টু B1 বাই B2। এখন এই B4 বাই B3 এর মান আমরা সমীকরণ 3 নংয়ে বসাবো, অর্থাৎ সমীকরণ 3 নং না, এক্ষেত্রে কৃত কাজ W3 তে বসাবো। আমরা জানি যে W3 সমান এরকম ছিল NR T2 ln B1 বাই B2, এরকম ছিল। আমরা যদি একটু খেয়াল করি W3 তে ছিল NR T2 ln B4 বাই B3, এরকম ছিল B4 বাই B3, এরকমটা ছিল। B4 বাই B3 এর মান হচ্ছে B1 বাই B2। যদি এটা এখানে লিখি NR T2 ln B1 বাই B2, এটাকে যদি আমরা আর একটু সরল করি ln B2 বাই B1 যদি লিখি তাহলে এটা ইনভার্স হয়ে যাবে,
এবং এটা হবে মাইনাস NR T2 ln B2 বাই B1। এটা আমরা পেলাম W3 এর মান। এখন আমরা সমীকরণ অর্থাৎ W1 এবং W3 এই দুটির মান আছে, যেহেতু W2 প্লাস W4 যেহেতু শূন্য, তাহলে কৃতকাজ W সমান W1 প্লাস W2। W1 এর জন্য আমরা জানি NR T1 ln B2 বাই B1 ছিল W1 এর মান, মাইনাস W2 ছিল NR T2 ln B2 বাই B1, এটা ছিল W2। W3 কারণ W1 আর W3, তাহলে W1 এবং এটা হচ্ছে W3। এক্ষেত্রে দেখা যাচ্ছে NR ln B2 বাই B1, NR ln B2 বাই B1 এই দুটি কমন, তাহলে আমরা লিখতে পারি NR ln B2 বাই B1। এটা যদি কমন নেই তাহলে এখানে রইল আমাদের T1 মাইনাস T2। এখন কার্নো ইঞ্জিনের দক্ষতার সূত্র থেকে আমরা জানি এটা সমান আমরা জানি কৃতকাজ W এবং ইঞ্জিন দ্বারা শোষিত তাপ ছিল Q1, অর্থাৎ তাপ উৎস থেকে যদি Q1 তাপ শোষণ করে এবং ইঞ্জিন যদি W পরিমাণ কাজ করে থাকে, তাহলে এটা হচ্ছে কৃতকাজ। এখন কৃতকাজের মান আমরা এখান থেকে পেয়েছি, যে কৃতকাজের মান আমরা পাইছি NR ln B2 B1 T1 মাইনাস T2 ডিভাইড বাই Q1 ছিল আমাদের ইঞ্জিন কর্তৃক শোষিত তাপ, অর্থাৎ ইঞ্জিন কর্তৃক শোষিত তাপ Q1 হচ্ছে মূলত W1, অর্থাৎ W1 প্রথমে শুরুতেই তাপ শোষণ করে W1 কাজ করেছিল। এক্ষেত্রে Q1 এর পরিবর্তে আমরা লিখতে পারি W1। এই জন্য আমরা W1 এর মান এখানে বসাই দেব, NR T1 ln B2 বাই B1। এই সমীকরণ থেকে দেখা যাচ্ছে NR চলে গেছে, ln B2 চলে গেছে, উপরে আছে T1 মাইনাস T2, নিচে আছে T1। এই সমীকরণ যদি শতকরা প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি T1 মাইনাস T2 ডিভাইড বাই T1 100%। তাহলে এটি মূলত কার্নো ইঞ্জিনের দক্ষতার রাশিমালা।